ফার্টিলিটি ইনিশিয়েট করছে, কিন্তু এটা কিন্তু তারা সিনোনিমাস না। কন্ট্রাসেপশন বলতে আমরা যেটা বুঝি যে একটা আইডিয়াল কন্ট্রাসেপটিভ মেথড যেটা, সেটা হওয়ার কথা যে 100% ইফেক্টিভ হবে, কিন্তু আসলে সবসময় দেখো সেফটি, রিভার্সিবিলিটি এগুলি চিন্তা করে সবসময় 100% কেউই ইফেক্টিভ হতে পারে না। কন্ট্রাসেপটিভ ইফেক্টিভনেস যদি আমরা বলি, তাহলে ফেলিওর রেটটা অফ এনি কন্ট্রাসেপটিভ ইজ ক্যালকুলেটেড ইন টার্মস অফ প্রেগন্যান্সি রেট পার 100 ওমেন পার ইয়ার অফ ইউজ। তাহলে প্রত্যেকটা 100 ওমেন যদি 1 বছর ধরে কোনো কন্ট্রাসেপটিভ ইউজ করে, তাহলে সেটার উপরে ভিত্তি করে ফেলিওর রেটটা আমরা ডিটেক্ট করব। কোনোটাই যে 100% ইফেক্টিভ হবে এটা হতে পারে না আর কি। দ্য মেথড অফ কন্ট্রাসেপশনের মধ্যে আমরা যেটা বলবো, এটা টেম্পোরারি হতে পারে, পার্মানেন্ট হতে পারে। এবং টেম্পোরারির মধ্যেই যেগুলি আমরা বলি যে ব্যারিয়ার মেথড আছে, কিছু ন্যাচারাল কন্ট্রাসেপশন আছে, ইন্ট্রাইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস আছে, স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ আছে। তো এগুলো আসলে একটু স্লাইড করে দেখালে তোমাদের জন্য সুবিধা হবে। আজকে আমি সেটা ক্লাসিফিকেশনে যাব না। টেম্পোরারি মেথডের মধ্যে যা যা আছে আমি তোমাদের বললাম যে একটা ব্যারিয়ার মেথড আছে, সেটা মেল হতে পারে, ফিমেল হতে পারে, তবে মেলটাই বেশি ইউজ হয়, যেটা কিনা কন্ডোম নামে পরিচিত। ন্যাচারাল কন্ট্রাসেপশন আছে, যেটাতে এলএমপি, মেনস্ট্রুয়াল সাইকেল এগুলোর উপরে ডিপেন্ড করে একটা সেফটি পিরিয়ড আর একটা ফার্টাইল পিরিয়ড, এইটা টাইমকে ক্যালকুলেশন করে সেফটি পিরিয়ড মেনটেন করা হয়। আরেকটা আছে ইন্ট্রাইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, মোস্ট পপুলার হচ্ছে আইইউসিডিস। ইন্ট্রাইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসের মধ্যে আছে কপার টি। আর স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ যেটা, সেটা আমরা জানি যে ওয়ান ফর্ম অফ এস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন অথবা অনলি প্রোজেস্টেরন হরমোন দিয়ে আমরা একটা হরমোনাল কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করি, যেটা কিনা ওরাল হতে পারে, সাবকিউটেনিয়াস হতে পারে, যেটা কিনা আমরা বলি ইমপ্ল্যানন, অথবা এই যে ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসের মধ্যেও আমরা হরমোন সেট করে দিয়ে সেখানেও ব্যবহার করতে পারি। আর পার্মানেন্ট যেটা, সেটা হচ্ছে যে ফিমেল হতে পারে, মেল হতে পারে। ফিমেলের জন্য টিউবাল অক্লুশন, বাইলেটারাল টিউবাল অক্লুশন, আর মেইলের জন্য আছে ভ্যাসেক্টমি। আজকে আমরা টেম্পোরারি মেথডের ইন্ট্রাইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস এটা নিয়ে কথা বলতে চাচ্ছি। এখন তোমাকে জিজ্ঞেস করবে যে কয় রকমের আছে, সেই হিসাবে আমরা বলতে পারি এটা আছে আমাদের দেশে যেটা ইউজ করা হয় সেটার নাম তোমাদের কাছে জানতে চাই, সেটা হচ্ছে কপার টি 380A। এছাড়াও আছে মাল্টি লোডেড, যেটাকে বলা হয় কপার টি 250, কপার টি 375, আর যেটা হরমোন হরমোন ইনসার্ট করা আছে সেটাকে বলা হয় লেভোনেজেস্ট্রন ইন্ট্রাইউট্রাইন সিস্টেম, অথবা এটাকে সংক্ষেপে বলে এলএনজি আইইউএস, লেভোনেজেস্ট্রন ইন্ট্রাইউট্রাইন সিস্টেম। এছাড়া আগে যেটা ব্যবহার করা হতো প্রোজেস্টেসার এবং লিপিসলু, এগুলো এখন ব্যবহার করা হয় না। তাহলে ইন্ট্রাউটেরাইন ডিভাইস, যেটা কিনা একটা ছোট ডিভাইস ইউট্রাসের মধ্যে ইনসার্ট করা হয় ফর এ টাইম বিং, তার মধ্যে আমাদের দেশে যেটা ইউজ করা হয় সেটা কপার টি 380A। এছাড়াও আছে মাল্টিলোডেড কপার 250, মাল্টিলোডেড কপার 375। আর হরমোন ইনসার্টেড যেটা, সেটা আছে লেভোনেজেস্ট্রন ইন্ট্রাউটেরাইন সিস্টেম। এখন এগুলোর আমরা জানতে চাই যে মোড অফ অ্যাকশন কি, তাদের ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশন কি, কতদিন পর্যন্ত আমরা এটা ব্যবহার করতে পারবো, হ্যাঁ, এবং তাদের সেটা ব্যবহার করতে গেলে কি কি সাইড ইফেক্ট হতে পারে ইমিডিয়েট অথবা লং টার্ম, এবং এগুলোর কোনো নন কন্ট্রাসেপটিভ বেনিফিট আছে কিনা সেটাও আমরা অনেক সময় আমাদেরকে জানতে হবে, নন কন্ট্রাসেপটিভ বেনিফিট আছে কিনা। তো যেটা আমরা ব্যবহার করি কপার টি 380A, এটার মোড অফ অ্যাকশন আমাদেরকে জানতে হবে।
এটার মোড অফ অ্যাকশনের মধ্যে আছে যে এটা বায়োকেমিক্যাল এবং হিস্টোলজিক্যাল চেঞ্জ করে এন্ডোমেট্রিয়াম, ফলে এখানে একটা নন স্পেসিফিক ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন হয়। আমরা জানি যে ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন হলে কি হয়, ওখানে প্রথমে নিউট্রোফিল আসে, ক্রনিক হলে সেখানে লিম্ফোসাইট আসে, ম্যাক্রোফেজ আসে। তাহলে ম্যাক্রোফেজ হচ্ছে ফ্যাগোসাইটিক সেল। যখনই ওখানে ফ্যাগোসাইট বেশি আসবে তারা তখন গ্যামেটোটক্সিক হিসাবে কাজ করে, স্পার্মোসিডাল হিসাবে কাজ করে। যদি গ্যামেট ফর্মেশন হয়ে যায় সেগুলোর জন্য টক্সিসিটি করে। আর অনেক সময় কি স্পার্মকে তারা ফ্যাগোসাইটিক সেলগুলোকে খেয়ে ফেলে, যেটাকে এক কথা বলা হয়। এছাড়া ওদের যে লাইসোজোমাল বডিগুলো আছে সেখান থেকে হরমোনগুলো রিলিজ হয়ে তারা প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করে, যেটা কিনা স্পার্মাটোজোয়ার জন্য টক্সিক। এছাড়া এই কপার থাকার কারণে তারা টিউবাল মটিলিটি আছে যেটা, সেটাকে বাড়িয়ে দেয়। এন্ডোমেট্রিয়াল ইনফ্ল্যামেটরি রেসপন্স করে, ফলে যদি যদি গ্যামেট হয়েই যায় তাদেরকে ইমপ্ল্যান্ট হতে দেয় না, ফার্টিলাইজড ওভামকে ইমপ্ল্যান্ট হতে দেয় না। আর কপার ডিভাইসের কারণে ব্লাস্টোসিস্ট ইমপ্ল্যান্টেশন হতে দেয় না এনজাইমেটিক ইন্টারফারেন্সের জন্য। আর যেগুলোতে হরমোন আছে যেমন লেভোনেরজেস্ট্রল আইওএস, এটার আরেকটা নাম হচ্ছে মিরেনা। এই হরমোনটা থাকার কারণে প্রোজেস্টেরন ইউটেরাস এবং সার্ভিক্সের উপরে যেই কাজগুলো করে, যে এন্ডোমেট্রিয়ামকে সে থিন করে দেয়, আর সার্ভাইকাল মিউকাস যেটা সেটাকে স্ক্যান্টি করে দেয় এবং ঠিক করে দেয়, ফলে সেখানে স্পার্ম পেনিট্রেশন হতে পারে না। আর যদি হয়েও যায় তাহলে সে ব্লাস্টোসিস্টকে ইমপ্ল্যান্টেশন হতে দেয় না। এছাড়া যদি হাই ডোজের প্রোজেস্টেরন থাকে তারা কিছু পরিমাণ অ্যানোভুলেশনও করে। এখন আমরা কি সবাইকে আইইউসিডি দিতে পারবো? সবাইকে কিন্তু আমরা সব কন্ট্রাসেপটিভ ডিভাইস গুলো দিতে পারি না। আইইউসিডি তাহলে কাদের কাদের পারা যাবে না, সেগুলোর মধ্যে পড়ে যে সব কন্ট্রাসেপটিভ বেনিফিটস, সব কন্ট্রাসেপশনই আগে আমাকে প্রেগন্যান্সি এক্সক্লুড করতে হবে। সুতরাং যদি আমার সাসপেক্টেড প্রেগন্যান্সি থাকে তাহলে তাকে তো অবশ্যই আমরা দেব না। যদি কোনো আনডায়াগনোজ জেনিটাল ট্র্যাক্ট ব্লিডিং থাকে সেই ক্ষেত্রেও আমরা দেব না। তার ক্যান্সার হতে পারে, সার্ভাইকাল একটা পলিপ হতে পারে, যে কোনো কারণেই হোক সেটা আগে আমাকে ডায়াগনোসিস করতে হবে, তারপরে আমাকে কপারটিতে যেতে হবে। যদি সাধারণত কপারটি যেহেতু একটা ফরেন বডি, সেখানে ইনফ্ল্যামেটরি রিয়াকশন হয়, সুতরাং আগে থেকেই যার পেলভিক ইনফেকশন হয়ে আছে তাকে আমরা একটা দেব। সুতরাং রিসেন্ট অথবা রিসেন্ট 3 মান্থের মধ্যে যাদের পেলভিক ইনফেকশন হয়েছে তাদেরকে আমরা কপারটি দেব না। যদি কনজেনিটাল কোনো অ্যানোম্যালি থাকে ইউট্রাস অথবা সার্ভিক্সে, সেই ক্ষেত্রে আমরা কপারটি দেব না। যেমন বাইকর্নুয়েট ইউট্রাস, এক পাশে দিলে আরেক পাশে হয়তো যদি থাকে তাহলে সেখানে আমরা দেব না। এটা দ্বিতীয় সমস্যা, দিলে পরেও সমস্যা। যাদের ডিসমেনোরিয়া আছে, ডিসপেরোনিয়া আছে, তাদেরকে দেওয়া যাবে না, কপারটি নিজে খানিকটা ডিসমেনোরিয়া করতে পারে। সুতরাং আগে থেকেই যাদের ডিসমেনোরিয়া আছে তাদেরকে আমরা দেব না। যাদের কোনো রকম ফাইব্রয়েড আছে অথবা সার্ভাইকাল পলিপ আছে অথবা এই ধরনের কারো নিওপ্লাসিয়া আছে, তাদেরকেও কিন্তু আমরা কপারটি দেব না। যাদের এসটিডি আছে রিসেন্ট অথবা 3 to 6 মান্থের মধ্যে, তাদেরকেও আমরা কিন্তু কপারটি দেব না। এবং যাদের প্রিভিয়াস হিস্ট্রি অফ একটোপিক প্রেগনেন্সি আছে তাদেরকেও দেব না। যারা কেমোথেরাপিউটিক্স পায় বা অন্য কোনো রকম ড্রাগ অথবা ডিজিজ প্রসেসের কারণে ইমিউনো সাপ্রেসড অবস্থায় আছে, তাদেরকেও আমরা কপারটি দেব না। যাদের কপার অ্যালার্জি আছে, উইলসনস ডিজিজ আছে, তাদেরকে কিন্তু আমরা কপারটি দেব না। আর লেভোনেরজেস্ট্রল ইন্টারফেরন বা মিরেনা যেটা, সেটা কিন্তু যেহেতু প্রজেস্টেরন আছে, যাদের লিভার টিউমার বা হেপাটোসেলুলার ডিজিজ আছে, অ্যাক্টিভ হেপাটোসেলুলার ডিজিজ, তাদেরকেও কিন্তু আমরা হরমোন কন্টেনিং যে আইইউসিডি সেটা দিব না। হার্ট ডিজিজ আছে যাদের, যাদের ব্রেস্ট ক্যান্সার আছে, তাদেরকে আমরা হরমোন কন্টেনিং লেভেলের সেটা আইওএসটা দিব না। তাহলে আমরা যখন বাছাই করব, তাহলে কন্ট্রাইন্ডিকেশন এক্সক্লুড করব, তাহলে ক্রাইটেরিয়া কি কি
সাধারণত আমরা প্রাইমেরিদের দিতে চাই না, যাদের প্যারাস লেডি, যাদের ফিউচার প্রেগন্যান্সি প্ল্যান আছে, একটাও বাচ্চা নাই, তাদেরকেও আমরা সাধারণত দেই না। সাধারণত যারা মাল্টিপ্যারাস, একটা বাচ্চা অন্তত আছে, তাদেরকে আমরা কপারটি দেই। আচ্ছা, তাহলে আমি সিলেকশন করলাম। পেশেন্ট সিলেকশন করার পর কোন সময় আমরা তাকে দিব? সাধারণত মেনস্ট্রুয়েশনের পরে পরেই দেওয়া হয়। তাহলে 2 to 3 days এর মধ্যে আমরা যদি দেই, সার্ভাইকাল অস যেটা, সেটা একটু ডায়ালেটেড থাকে, সেই সময় আমরা দিতে পারি। এমআর বা ডিএনসি এটা করার পরে পরে দিতে পারি, এবং চাইল্ড বার্থের 6 উইকস পরে আমরা দিতে পারি। আজকাল আমরা যেটা করি যে জাস্ট আফটার ডেলিভারি, জাস্ট আফটার সিজারিয়ান সেকশন, সেই সময় আমরা কপারটি কিন্তু ইনসার্ট করে দিই, যদিও সেটাতে একটু থ্রেড মিসিং, কপারটি পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তারপরেও সেই সময় দেওয়াটা সুবিধাজনক। আমি যদি 10টার আগে যেতে পারছি না, ক্লাসে আছি, আমরা একটু সুবিধাগুলো ছাড়া। তাহলে অ্যাবর্শনের পরে, ডেলিভারির পরে পরেই আমরা দিতে পারি, অথবা যদি আমরা সেটা না করি তাহলে 6 উইকস পরে দিতে পারি। এবং যে কেউই ইচ্ছা করলে আমরা যদি কন্ট্রা ইন্ডিকেশন এটা এক্সক্লুড করতে পারি, তাহলে 2 to 3 days ফলোইং মেনস্ট্রুয়েশন আমরা এটা দিতে পারবো। জাস্ট আফটার ডেলিভারি দিলে যেটা সুবিধা হয় যে ইউট্রাসটা অনেক বড় থাকে, সার্ভিক্সটা ওপেন থাকে, পেশেন্টের সাইড ইফেক্ট যেগুলো পেইন, সিনকোপাল অ্যাটাক, এগুলো আর কি হয় না। এরপরে আমরা যেটা করব যে আমরা, তোমরা এরপরে প্রপার্টিটা দেখবে যেটা কেমন কেমন করে এটা ইনসার্ট করা যায়, সেটা আমরা তোমাদের যখন তোমরা ওয়ার্ডে আসবে সেই সময় হয়তো তোমাদেরকে দেখানো যাবে। একটা প্রপার্টি ইনসার্শন করার পর পেশেন্টকে আমরা কি কি বলবো? পেশেন্টকে প্রপার্টি দিয়ে ওখানে একটা থ্রেড থাকে, প্রপার্টি একদম লাস্ট মাথায়, ওটা একটা টি শেপ জিনিস, তো ইউট্রাসের যে ক্যাভিটি সেটাও টি শেপ, সুতরাং এই টি শেপটা ইউট্রাসের ক্যাভিটির সাথে খাপ খাইয়ে ইনসার্ট হয়, এবং একদম লাস্ট এন্ডে গিয়ে দুইটা থ্রেড ঝুলতে থাকে। এবং প্রতি মাসে মেনস্ট্রুয়েশনের পরে পরে, যেহেতু তখন সার্ভিক্স ডায়ালেটেড থাকে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য মেনস্ট্রুয়েশনের পরে পরে ওই থ্রেডটা সেই ওমেন যে ইনসার্ট করেছে তাকে ফিল করতে হবে, যে তাহলে সে বুঝবে হ্যাঁ যে তার প্রপার্টিটা ঠিকঠাক আছে। এইভাবে প্রতি মাসে সে খেয়াল করবে, যদি কখনো মিসিং থ্রেড হয় সে অবশ্যই সেই কেয়ার গিভারের সাথে যোগাযোগ করবে যেখানে সে ইনসার্শন করেছে। তাহলে যখন আমরা একটা প্রপার্টি দিব, ইমিডিয়েট কি কমপ্লিকেশন হতে পারে? যেহেতু এটা একটা ফরেন বডি, ইউট্রাসের মধ্যে দেওয়া হয়, সেখানে একটা ক্র্যাম্প লাইক পেইন হতে পারে, এটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা থাকতে পারে, তারপরে অ্যানালজেসিক বা অ্যান্টিস্পাজমোডিক দিলে এটা রিলিফ হয়ে যায়। অনেক সময় একটু সিনকোপাল অ্যাটাক হতে পারে, কারণ সার্ভিক্স খুব সাধারণত নালী, সার্ভিক্স খুব পেইনফুল, যেহেতু আমরা এটা কোনো অ্যানেস্থেশিয়া ছাড়াই দিচ্ছি, ভ্যাজাভেগাল অ্যাটাকে একটু সিনকোপাল অ্যাটাক হতে পারে। সেটা উম, সেজন্য আমরা যেটা করি যে পেশেন্টকে লাইং পজিশনে একটু ফুড এন্ড রেস্ট করে তাকে আমরা এই কাজটা করি। আবার আমরা যদি ঠিক মতো ইনসার্শন করতে না পারি, আমাদের ফল্টি টেকনিকের জন্য অনেক সময় পার্শিয়াল অথবা কমপ্লিট পারফোরেশন হতে পারে। পরে গিয়ে যেটা হয়, তাহলে এই তিনটা ইমিডিয়েট কমপ্লিকেশনের মধ্যে হতে পারে। আর রিমোট কমপ্লিকেশনের মধ্যে যেটা যেটা হতে পারে, যেহেতু ফরেন বডি প্রপার্টি একটা, ইউটারাস কিন্তু একটা কন্ট্রাকশন করতেই থাকে, এটার কারণে কারো কারো পেইন হতে পারে। এখন আমরা যদি ইউটারাসের একটা সাইজ থাকে, সেই সাইজের সাথে প্রপার্টির সাইজ যদি ম্যাচ না করে, যদি না করে তাহলে পেইনটা বেশি হতে পারে। আর এখানে যদি ইনফ্ল্যামেটরি রিয়াকশন হচ্ছে, সেই ক্ষেত্রে অ্যাবনর্মাল মেনস্ট্রুয়াল ব্লিডিং হতে পারে। যদি অ্যাবনর্মাল মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়, মেনোরেজিয়া হয়, ডিসমেনোরিয়া এই ধরনের হতে পারে। তারপরেও মেনস্ট্রুয়াল লস যেটা, সেটা কম হয় আমরা যদি থার্ড জেনারেশন প্রপার্টি দিতে পারি।
যাদের পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজের হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে কিন্তু কপারটি পড়লে 2 to 10 টাইমস এই রিস্কটা বেড়ে যায় পিআইটি হওয়া। তো সেই জন্য আমরা কিন্তু এই হিস্ট্রিটা ভালো করে নিই। এবং কপারটি দিলে সাধারণত যেই ইনফেকশন দুইটা বেশি হয় তারা হচ্ছে ক্লামাইডিয়া, এবং ক্লামাইডিয়াই বেশি হয়, অ্যাক্টিনোমাইসিস এটাও হতে পারে। তারপরেও নিউয়ার আইউডি যেগুলি সেগুলোতে এই রিস্কটা কম। এছাড়া স্পন্টেনিয়াস এক্সপালশন হয়ে যেতে পারে, আমরা বললাম যদি সার্ভিক্স ডায়ালেটেড থাকে, সাইজটা ঠিক মতো না হয়, পোস্টপার্টাম যে সব ইনসার্শন করা হয় তাদের মধ্যে এক্সপালশন হওয়ার রেটটা বেশি। বললাম ফল্টি টেকনিকের কারণে পারফোরেশন হতে পারে। যদি পারফোরেশন হয় তাহলে আমরা কিভাবে বুঝবো যে পারফোরেশন হয়েছে? সেই ক্ষেত্রে যেটা হয় যে যেহেতু কপারটি পারফোরেট করে পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে যায়, তখন মিসিং থ্রেড হয়। দেখা যায় যে মেয়েটা তখন কোনো থ্রেড ফিল করতে পারছে না। অথবা আমরা যদি পারস্পেকুলাম এক্সামিনেশন করি তখন আমরা থ্রেড দেখতে পাবো। এটা গেল ক্লিনিক্যালি। যখন বলবো যে আমি থ্রেড পাচ্ছি না, তখন সেটা কনফার্ম করার জন্য আমরা দুইটা ইনভেস্টিগেশন করতে পারি, একটা আলট্রাসোনোগ্রাম আর একটা হচ্ছে স্ট্রেইট এক্স-রে অ্যাবডোমেন। আলট্রাসোনোগ্রামটা বেটার, যেটা ইন্ট্রাইউটেরাইন না এক্সট্রাইউটেরাইন সেটাও বলে দিতে পারে। আর কপারের মধ্যে যেহেতু একটা রেডিও রেডিও ওপেক পার্ট আছে, সেইটার থেকে এক্স-রে তেও কপারটিটা ডায়াগনোসিস করা যায়। আচ্ছা, যদি এটা হয়ে যায় যে পারফোরেশন হয়ে যায় কপারটি, তাহলে আমরা কি করব? যদি অ্যাডজেশন হয়ে যায় তাহলে কি আমরা ওটা অ্যালাউ করবো যে ঠিক আছে পেরিটোনিয়াল ক্যাভিটিতেই থাক? না, আমরা এটা অ্যালাউ করবো না, কারণ কপার যেহেতু একটা লোকাল ইনফ্লামেশন করে, সে পেরিটোনিয়াল ক্যাভিটিতে গিয়েও তখন ইনফ্লামেটরি রিঅ্যাকশন করবে, ফলে সেখানে অ্যাডহেশন হবে সারাউন্ডিং স্ট্রাকচারের জন্য। এই জন্য যখনই এটা ডায়াগনোসিস হবে তখনই আমাকে এটা রিমুভ করতে হবে। এটা দুইভাবে করা যায়, ল্যাপারোস্কোপিক্যালিও করা যায়, ল্যাপারোটমি করেও করা যায়, কিন্তু আমাকে রিমুভ করতে হবে কারণ কপারটা ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন করে। তাহলে মিসিং থ্রেড হতে পারে, একটা হচ্ছে যে পারফোরেশন হয়ে গেলে, আরেকটা যদি প্রেগন্যান্সি হয়েই যায়, হয়তো প্রেগন্যান্সি ছিল আমি ঠিক মতো হিস্ট্রি নিতে পারিনি, তাকে একটা প্রপার্টি পড়ায় দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে যেটা হবে যে আম, যখন ইউট্রাসটা সাইজে বাড়তে থাকবে তখন তো প্রপার্টিও ইউট্রাসের সাথে সাথে উপরে উঠে যাবে, তখন থ্রেড ইউট্রাসের ভিতরে চলে যাবে, আর পেশেন্ট বলবে যে আমি তো সেটা পাচ্ছি না। প্রেগন্যান্সি একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ফর মিসিং থ্রেড। সেই ক্ষেত্রে আমরা যেটা করি তাকে অ্যাসিওর করব যে হ্যাঁ প্রেগন্যান্সি হয়ে গেছে, এখন প্রপার্টিটা টানাটানি করার দরকার নেই, ডেলিভারির সময় এই প্রোডাক্ট অফ কনসেপশনের সাথে প্রপার্টিও ডেলিভারি হয়ে যাবে। সেই ক্ষেত্রে পেশেন্টকে আমার অ্যাসিওর করতে হবে। তবে আলট্রাসোনোগ্রাম করে অবশ্যই আমাকে শিওর হতে হবে যে এটা কি ইন্ট্রাইউটেরাইন প্রেগন্যান্সি নাকি এক্সট্রাইউটেরাইন প্রেগন্যান্সি। এক্সট্রাইউটেরাইন প্রেগন্যান্সিকে আমরা বলি এক্টোপিক প্রেগন্যান্সি। সুতরাং এক্টোপিক প্রেগন্যান্সি ভেরি ডেঞ্জারাস ফর দ্য ওমেন, তাই না? যে কোনো সময় এই রাপচার অফ দ্য টিউব বা যে কোনো যেখানে ইমপ্ল্যান্টেশন হয়েছে সেখানে রাপচার হয়ে পেশেন্টের হিউজ ব্লিডিং হয়ে মর্টালিটি এনে দিতে পারে। এই কারণে আমার যদি মিসিং থ্রেড হয় আমাকে আলট্রাসোনোগ্রাম করতে হবে, এটা কি পারফোরেশন নাকি এটা প্রেগন্যান্সি, প্রেগন্যান্সি হলে এটা কি ইন্ট্রাইউটেরাইন প্রেগন্যান্সি নাকি এক্টোপিক প্রেগন্যান্সি, এটা ডিটেক্ট করতে হবে। তবে কপারটি 380A, লেভোনর্জেস্ট্রল, আইওএস এরা হচ্ছে যে সাম অ্যামাউন্ট অফ প্রোটেকশন দেয় এক্টোপিক প্রেগন্যান্সির এগেনস্টে। আগের যে কপারটি ছিল, আগের জেনারেশনের কপারটি গুলো, তারা বেশি এক্টোপিক করতো, বিশেষ করে প্রজেস্টেসার, যেটা প্রজেস্ট্রন কন্টেনিং আইউডি, যেটাকে আমরা প্রজেস্টেসার বলতাম, সেটা বেশি এক্টোপিক প্রেগন্যান্সি করতো। কিন্তু এখনকার যে লেভোনর্জেস্ট্রল কন্টেনিং ইন্ট্রাইউটেরাইন সিস্টেমটা আছে তার মধ্যে এক্টোপিক প্রেগন্যান্সি করার টেন্ডেন্সি কম। তাহলে যদি এরকমই হয় যে প্রেগন্যান্সি হলো, সেই ক্ষেত্রে আমরা কি করব? সার্ভিস দিয়ে যদি থ্রেড
ভিজিবল হয় তাহলে এটাকে আমি রিমুভ করতে পারবো। যদি ভিজিবল না হয় সেই ক্ষেত্রে তার মিসক্যারেজ, প্রিটার্ম লেবার, সেপসিস এগুলি হওয়ার সম্ভাবনা কম। তারপরে আমরা তাকে আর কি অ্যাসিওর করবো, ডেলিভারির সময় এটা বের হয়ে যাবে। এছাড়াও কি কি কন্ডিশনে আমরা আইইউডি রিমুভ করব? তাহলে আইইউডি তো আমরা পড়াই দিলাম, তাহলে কোন কোন সময় আমরা আইইউডিটা রিমুভ করব? যদি এটা পড়ানোর পরেও রেগুলার অথবা ইরেগুলার ইউট্রাইন ব্লিডিং হয় বেশি বেশি, যদি তার ইনফেকশনের কোনো ফিচার পাওয়া যায়, সালপিনজাইটিস অথবা এন্ডোমেট্রাইটিস, তার তলপেটে ব্যথা, অতিরিক্ত ভ্যাজাইনাল ডিসচার্জ, ডিসমেনোরিয়া, এগুলি যদি হয়, ক্লিয়ারিং আপ অফ সালপিনজাইটিস, তাহলে আমাকে কিন্তু রিমুভ করে দিতে হবে। পারফোরেশন অফ ইউট্রাস হলে তো রিমুভ করতেই হবে। যদি দেখা যায় যে প্রপার্টিটা অর্ধেকটা বের হয়ে আছে, সেই ক্ষেত্রেও আমাকে কিন্তু এটা রিমুভ করে দিতে হবে। আর ওমেন যদি তখন চাইবে যে হ্যাঁ আমি একটা বেবি নিব, তখন তো তাকে রিমুভ করেই দিতে হবে। আর প্রেগন্যান্সি, যদি প্রেগন্যান্সি হয়ে গেছে, ডিভাইসটা ভেতরে আছে, আমি যদি থ্রেট পাই তখন আমি তাকে রিমুভ করে দেবো। আর আমি যখন সুতা পাবো না, তখন কিন্তু আমাকে প্রপার্টিটা যদি ভেতরে থাকেও, তাহলেও আমাকে সেই প্রপার্টিটা রিমুভ করে দিতে হবে। আর প্রপার্টি পড়ার পরে যাদের মেনোপজ হয়ে যাবে, ধরো লেট এজে গিয়ে যদি কেউ প্রপার্টি পড়ে এবং মেনোপজ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি 1 বছরের মধ্যে এই প্রপার্টিটা বের করে দিতে হবে। আর যখন এক একটা প্রপার্টির মেয়াদ আছে, সেই ক্ষেত্রে মেয়াদ পার হয়ে গেলে তখন তাকে আমার বের করে দিতেই হবে। এবং আইওডি রিমুভালটা কিন্তু সিম্পল। সাধারণত এটা ডর্সাল পজিশনে একটা স্ট্রেট আর্টারি দিয়ে যদি আমি লোয়ার এন্ডটাকে পুল করি, তাহলে ওটা ইজিলি বের হয়ে আসে। তাহলে তোমাদের কিন্তু কোশ্চেন আসে, যেটা কমন কোশ্চেন আসে, যে এটার ইন্ডিকেশন, এটার কমপ্লিকেশন। হ্যাঁ বিপাশা, পাচ্ছ? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। তাহলে আমি তোমাদের বললাম যে তোমাদের প্রপার্টি খুবই ইম্পর্টেন্ট, এই কারণে যে তোমাদের রিটেনে আসে, তোমাদের অসপিটে থাকে, এবং ভাইভাতে প্রপার্টি প্রচুর কোশ্চেন হয়। সেই জন্য এটার ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, প্রপার্টির কত রকম ভ্যারাইটিস আছে, কন্ট্রাসেপটিভ বেনিফিট তো আছেই, কিছু কিছু ক্ষেত্রে নন কন্ট্রাসেপটিভ বেনিফিট আছে, সেগুলি তোমাদের জিজ্ঞেস করে। আরো জিজ্ঞেস করে যে প্রপার্টি উইথ প্রেগন্যান্সি, আর একটা হচ্ছে মিসিং থ্রেড। মিসিং থ্রেড নিয়ে তোমাদের রিটেনে কোশ্চেন আসে এবং ভাইভাতে কোশ্চেন ধরে। সুতরাং মিসিং থ্রেড তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে মিসিং থ্রেড কি কি কারণে হতে পারে? যখন দেখা যায় যে থ্রেডটা, প্রপার্টি ইনট্যাক্ট থাকতো কিন্তু থ্রেডটা পড়ে গেল তখন, অথবা থ্রেডটা কয়েল হয়ে ভেতরেই থেকে গেল, যে তখন আর সেটা ভিজিবল হচ্ছে না। আরেকটা হতে পারে যে প্রপার্টি আননোটিসড পড়ে গেল, এক্সপেল আউট হয়ে গেল। আরেকটা পারফোরেশন হয়ে ভেতরে চলে গেল। আরেকটা হচ্ছে যে প্রপার্টিটা পুলড আপ হলো ডিউ টু গ্রোয়িং ইউট্রাস ইন প্রেগন্যান্সি। তাহলে এই কয়েকটা, এই 5-6টা কারণে আমাদের মিসিং থ্রেড হতে পারে। যদি মিসিং থ্রেড হয়, তাহলে আমি কিভাবে আইডেন্টিফাই করব? ওই যে পেশেন্টকে আমি নিজে এক্সামিন করব স্পেকুলাম দিয়ে, যে প্রপার্টি লোয়ার এন্ডটা দেখা যাচ্ছে কিনা, থ্রেডটা কোথায় কয়েল আপ হয়ে আছে কিনা, তাহলে এটা আমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব। দেখা গেল আমিও পাচ্ছি না থ্রেড, তখন যেটা করব, আল্ট্রাসোনোগ্রাম করব। আল্ট্রাসোনোগ্রাম করে প্রপার্টি আমাকে বলবে যে এটা কি ইউট্রাসের ভেতরে আছে কি নাই, অথবা পারফোরেশন হয়ে গেছে কিনা। তাহলে সেই অনুযায়ী যদি পারফোরেশন হয়, আমাকে ল্যাপারোস্কোপি করতে হবে। যদি প্রপার্টি ইনট্যাক্ট ভেতরে থাকে, তাহলে কিন্তু আমার ওটা বের করে দেওয়াই ভালো। হ্যাঁ, কারণ সে আমার মনিটরিং এর মধ্যে থাকলো না, তাহলে থ্রেড মিস হয়ে গেল। আর এইটা বের করে দেওয়া যেতে পারে, আরেকটা কিভাবে আইডেন্টিফাই করা যেতে পারে, এক্স-রে করে, হিস্টেরোস্কোপি করেও কিন্তু আমরা প্রপার্টি আছে কি নাই সেটা দেখতে পারি, এবং ওই একই সিটিং এ আমরা প্রপার্টিটা বের করে দিতে পারি। স্ট্রেট এক্স-রে করে আমরা প্রপার্টি আইডেন্টিফাই করতে পারি। যদি প্রপার্টি আইডেন্টিফাই হয়, তখন আমরা ওটাকে রিমুভ করে দিই। হ্যাঁ তানজিনা, তানজিনা বলো।
যদি ম্যাম আইডেন্টিফাই কপারটি বাংলাদেশে কি কি আছে একটু আরেকবার প্লিজ বলবেন। বাংলাদেশে যেটা ইউজ হয় এটা হচ্ছে গভর্নমেন্ট সাপ্লাই এর মাধ্যমে ইউজ হয়, সেটা হচ্ছে 380A। এটা আমাদের দেশে ইউজ হয়। কিন্তু কপারটির অনেক রকম আছে, যেটা তোমাদের বললাম, সেটা হচ্ছে কপার 380A আমাদের দেশে ব্যবহার হয়। এছাড়া মাল্টিলোড কপার 375 আছে, লেভোনর্জেস্ট্রল IUS আছে, এটা হচ্ছে হরমোন কন্টিনিউ। এছাড়া আছে কপার মাল্টিলোড কপার 250। এগুলো হচ্ছে বিভিন্ন টাইপ। ম্যাডাম বাকিগুলো কি পাওয়া যায়? না না, আমাদের শুধু গভর্নমেন্টের মাধ্যমে কপারটি 380A। এ হচ্ছে সাইজ, হ্যাঁ, A B C তিনটা আছে সাইজ, একটা সাইজ বড়, মিডিয়াম আর একটা ছোট। ঠিক আছে, আমাদের দেশে কপারটি 380A এটা খালি ব্যবহার হয়। আচ্ছা, তাহলে আমরা কপারটি রিমুভ করলাম। কিভাবে রিমুভ করলাম বললাম। এটার জন্য কি কোনো সিডেশন বা অ্যানেস্থেসিয়া লাগে? অ্যান্সার হবে না। ঠিক আছে, যদি কপারটি মিসিং হয় তাহলে আমরা চিন্তা করব যে এটা পারফোরেশন হয়েছে কিনা, অথবা ভেতরেই আছে কয়েল আপ হতে পারে, কয়েল নিজে পড়ে যেতে পারে। যদি পারফোরেশন হয়ে যায় তাহলে আমাকে ল্যাপারোস্কোপি অথবা ল্যাপারোটমি করে কপারটিটা বের করতে হয়। আর যদি ইউট্রাসের ভেতরে থাকে তাহলে তো আমরা বললাম যে ডর্সাল পজিশনে আমরা একটা স্ট্রেট আর্টারি দিয়ে এটা বের করতে পারি। অনেক সময় আমরা হিস্টোস্কোপিক্যালিও বের করতে পারি। এখন আমাদের জানতে চাইবে যে থার্ড জেনারেশন কপারটি কি সুবিধা। থার্ড জেনারেশন কপারটি কি কি আছে? তিনটা, একটা কপারটি 380A, একটা মাল্টিলোড 375, আর একটা হচ্ছে লেভোনার্জেস্ট্রল IUS। তাহলে দুইটা হচ্ছে কপারটি, একটা কপারটি 380A আর একটা হচ্ছে মাল্টিলোড 375, আর একটা হচ্ছে হরমোন কন্টেনিং, সেটা হচ্ছে লেভোনর্জেস্ট্রল IUS। এরা এরা তিনজনই হচ্ছে খুবই হায়ার এফিকাসি রেট এদের, কারণ এখানে প্রেগন্যান্সি রেট খুবই লোয়েস্ট, লেস দেন 1/100 ওমেন এভরি ইয়ার। এদের ডিউরেশনটা লং, 5 to 10 years। এটা অনেক বেনিফিট, যাদের এখন দেখা যায় দুটা তিনটার পরে আর কেউ বেবি নিতে চায় না, কারণ তারা প্রপারটি পরে তাহলে 5 to 10 years কোনো কমপ্লিকেশন না হয়, তারা এটা ইজিলি রাখতে পারে। এবং এদের হচ্ছে এক্সপানশন রেটটা কম, এবং এদের যে কমপ্লিকেশন সেটাও কম, এবং এদের রিমুভালটা ইজি। এখানে একটোপিক প্রেগন্যান্সির একটা রিস্ক থাকে, আমি বলেছি এর আগের কপারটা যেটা ছিল সেটাতে একটোপিক প্রেগন্যান্সি রেটটা হাই ছিল, কিন্তু এদের একটোপিক প্রেগন্যান্সি রেটটা সিগনিফিকেন্টলি রিডিউসড, 0.02। তাহলে কপারটি 380A আর লেভোনর্জেস্ট্রল IUS, এই দুটার একটোপিক প্রেগন্যান্সি রেট খুবই কম। এবং এদের সাধারণত বললাম যে কপারটি পড়ালে এদের আবার PID হয়, তাহলে এদের PID হওয়ার হারটাও খুবই কম। ফলে PID যদি না হয়, ব্লিডিং যদি না হয়, ফলে পেশেন্ট অ্যানিমিকও হয় না, অ্যানিমিয়াটা ইমপ্রুভ হয়। এখন আমাদেরকে জানতে হবে যে নন কন্ট্রাসেপটিভ বেনিফিটটা কি। লেভোনর্জেস্ট্রল আইউডি যেটা আছে সেটার কিছু নন কন্ট্রাসেপটিভ বেনিফিট আছে, এটা তোমাদেরকে জানতে হবে, এই কারণে যে এটা তোমাদের মাঝে মাঝে রিটেন কোশ্চেন আসে। ওরাল কন্ট্রাসেপটিভ পিল এবং লেভোনর্জেস্ট্রল কন্টেইনিং IUCD, এদের যে নন কন্ট্রাসেপটিভ বেনিফিট আছে সেটা তোমাদেরকে ভালো করে জানতে হবে। এখন আমি বলছি লেভোনর্জেস্ট্রল কন্টেইনিং IUD নন কন্ট্রাসেপটিভ বেনিফিট, সেটা হচ্ছে যে এটা একটা অল্টারনেটিভ অফ হিস্টেকটমি হিসাবে কিন্তু আমরা এটা চিকিৎসা হিসাবে দিতে পারি। কারণ আমরা জানি যে ধরো যাদের মেনোরেজিয়া হচ্ছে, যাদের ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং হচ্ছে, এদের জন্য আমরা কি করি, হিস্টেকটমির একটা ট্রিটমেন্ট আছে, 40 ইয়ার্স, ওভার 40 ইয়ার্স, 42, তাদেরকে আমরা হিস্টেকটমির অপশন দিই। কিন্তু এই লেভোনর্জেস্ট্রল কন্টেইনিং IUD যদি আমরা তাকে ইনসার্ট করি, দেখা যাচ্ছে তাদের ব্লিডিংটা ইমপ্রুভ হচ্ছে। সুতরাং ব্লিডিং ইমপ্রুভ হলে তারা আমাকে একটা অপারেশনে যেতে হবে না। সুতরাং লেভোনর্জেস্ট্রল কন্টেইনিং IUCD এটা একটা অল্টারনেটিভ টু হিস্টেকটমি ফর মেনোরেজিয়া অ্যান্ড ডিউরি, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এরা সিগনিফিকেন্ট রিডাকশন অফ মেনস্ট্রুয়াল ব্লাড লস করে। ফলে মেনোরেজিয়া যাদের পেইন আছে, ডিসমেনোরিয়া, যাদের প্রিমেনস্ট্রুয়াল টেনশন সিনড্রোম আছে, এটাকে আমরা PMS বলি, তাহলে এই জিনিসগুলো তারা সিগনিফিকেন্টলি রিডিউস করে। ফলে
যেহেতু ব্লিডিং কমায়, সুতরাং ওই লেভোনেজেস্ট্রল কি করে, এন্ডোমেট্রিয়াল থিনিং করে, এন্ডোমেট্রিয়াল হাইপোপ্লাসিয়া করে, আর একটা করে হচ্ছে যে সার্ভিক্সের হরমোনটাকে ঠিক করে দেয়। তো এন্ডোমেট্রিয়াল থিনিং করার কারণে এরা মেনোরেজিয়াটা কমায়, ফলে হাইপারপ্লেসিয়া এটা ট্রিটমেন্ট হিসাবে দেওয়া যেতে পারে। যাদের অ্যাডিনোমায়োসিস আছে, এন্ডোমেট্রিওসিস আছে, ইউট্রাইন স্মল মায়োমা আছে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আছে, তাদেরকেও আমরা এই লেভোনেজেস্ট্রল কন্টেনিং আইউসিডিটা অ্যাজ ট্রিটমেন্ট পারপাস ব্যবহার করতে পারি। আরেকটা হচ্ছে যে এটা একটা এক্সেলেন্ট বেনিফিট আছে, যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হিসাবে আমরা কিন্তু মেনোপোজাল লেডিদের এটাকে দিতে পারি কিছু সময়ের জন্য। যারা পেরিমেনোপোজাল লেডি, ধরো আফটার 45, তাদের দেখা যায় যে মেনোপোজের কাছাকাছি যখন তারা চলে আসে, তাদের হট ফ্লাশ, বিভিন্ন রকম হরমোনাল ইমব্যালেন্স এর কারণে কিছু সিমটম হয়, তখন যদি লেভোনেজেস্ট্রল কন্টেনিং আইউসিডি পরিয়ে দেওয়া হয়, দেখা যায় যে তারা বেটার থাকে। তবে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, যে থার্ড জেনারেশন আইউসিডি, যেটা থার্ড জেনারেশন কি কি, কপার টি 380A, মাল্টিলোড 375, আর একটা লেভোনেজেস্ট্রল আইএস, এই তিনটা হচ্ছে থার্ড জেনারেশন আইউডিস। এদের কিছু ডিসঅ্যাডভান্টেজের মধ্যে যেটা আছে এক্সপেন্সিভ, যেমন এই এক্সপেন্সিভ এর কারণেই কিন্তু এলএনজিটা আমাদের দেশে অ্যাভেলেবল হচ্ছে না। তাহলে এটা হচ্ছে এক্সপেন্সিভ, এটা আমাদের দেশে 380, এটা গভর্নমেন্টের থ্রুতে অ্যাভেলেবল, এটা এক্সপেন্সের কারণে আমাদের দেশে এটা ব্যবহার করা যাচ্ছে না। এবং খুব কম হলেও এই লেভোনেজেস্ট্রল কারো কারো ক্ষেত্রে অ্যামোনেরিয়া করে, তখন এটা একটা চিন্তার বিষয় হয়ে যায়, কারণ অ্যামোনেরিয়া হলে তো আমরা কপারটি রাখবো না। তাহলে যাদের অ্যামোনেরিয়া করে তাদের আবার ধরো এত দামি একটা জিনিস খুলে ফেলতে হয়, পারপাসলেস হয়ে যায়। এছাড়া যদি ম্যাল পজিশনিং হয়, যদি আমি ঠিক মতো এটা ইনসার্ট করতে না পারি, তাহলে ফেলিওর হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা পড়ে যেতে পারে অথবা প্রেগন্যান্সি হতে পারে। তাহলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটাই তোমাদের একটু জানা লাগবে। আর মোটামুটি এই আমাদের আজকে টপিকস, ইন্টারইউটেরাইন যে ডিভাইস ফর কন্ট্রাসেপশন, তোমাদের এগুলো একটু জানা লাগবে। আর প্রপার্টি যে বিভিন্ন টাইপ আছে, একটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, যারা তাদের সেখানে কিন্তু কিছু ছিল না, তাদেরকে বলা হয় লিপেস লুপ। আর যেটা সেকেন্ড জেনারেশন, তারা হচ্ছে শুধুমাত্র মেটাল কন্টেইনিং আইউডিস, যেমন কপার কন্টেইনিং আইউডিস। আর থার্ড জেনারেশন হচ্ছে কিছু কিছু আছে যে কপার কন্টেইনিং, আর কিছু কিছু আছে হরমোন কন্টেইনিং। ঠিক আছে, তাহলে এই তিন জেনারেশনে ইন্টারইউটেরাইন ডিভাইস ছিল, মানে প্রথম থেকেই ছিল। তবে এখন আমরা যেটা ব্যবহার করছি তারা হচ্ছে থার্ড জেনারেশন ইন্টারইউটেরাইন ডিভাইস। তার মধ্যে একটা আছে কপার কন্টেইনিং, আর একটা হচ্ছে হরমোন কন্টেইনিং। ঠিক আছে, তাহলে এগুলো আমরা কোন সময় পড়াতে পারি? আমরা কন্ট্রাইন্ডিকেশন এক্সক্লুড করে সাধারণত মাল্টিপ্যারাসদের পড়াই, তবে আজকাল কিছু কিছু প্রপার্টি আসছে যেগুলো কিন্তু আমরা নালিপ্যারাসকেও দিতে পারি। ডিউরিং 2 to 3 days ফলোইং মেনস্ট্রুয়েশন, এই সময়ই আমরা পড়াই, এবং প্রতি মাসে এই থ্রেডটা সে ফিল করবে যে আছে কিনা। এবং টাইম টু টাইম কেয়ার গিভারের কাছে এসে তারা দেখিয়ে যাবে। আর সাইড ইফেক্টের মধ্যে তো বললাম যে ইমিডিয়েট পড়ানোর সময় কিছু সমস্যা হতে পারে এবং পরবর্তীতে কিছু সমস্যা হতে পারে। যদি থ্রেড মিসিং হয় তাহলে তার কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে প্রেগন্যান্সি আর একটা হচ্ছে পারফরেশন। এগুলি এক্সক্লুড করার জন্য আমাকে আল্ট্রাসোনোগ্রাম করতে হতে পারে আর এক্সরে করতে হতে পারে। এবং কিছু কিছু নন কন্ট্রাসেপটিভ বেনিফিট আছে, সেই বেনিফিট গুলো আমরা বললাম। আর আজকে যেটা তোমাদের এখন যেটা আপডেট, সেটা হচ্ছে আমরা ডিউরিং সিজারিয়ান সেকশন, জাস্ট আফটার ডেলিভারি অফ দা বেবি অ্যান্ড প্লাসেন্টা, আমরা কিন্তু কপারটি ইনসার্ট করতে পারি। এটাকে বলা হয় পোস্টপার্টাম ফ্যামিলি প্ল্যানিং মেথড। এটা কপারটি আমরা দিতে পারি, অথবা শুধু হরমোন কন্টেনিং যে ইমপ্ল্যানন আছে, যেগুলো কিনা চামড়ার নিচে দেওয়া হয়, সেগুলি দিতে পারি। ঠিক আছে, তাহলে ব্যাচ
26 তোমরা সবাই ভালো থাকো, সেফ থাকো। আর যে পড়াটা দিলাম এগুলো একটু পড়ো, আমি নেক্সট ক্লাসে তোমাদের এগুলো একটু জিজ্ঞেস করে তারপর আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিলে চলে যাবো। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।